সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের সরাসরি সম্প্রচার অনুষ্ঠান। জাতীয়করণ আন্দোলন হবে কি? আসলে এই প্রশ্নটি এই মুহূর্তে করা কেমন শোনায় সেটা আপনারা আসলে বিবেচনা করবেন, কারণ আমরা যতটুকু জানি যে একটি পক্ষ বলছে যে আগামীকাল কর্মসূচি হবে না, তবে মূল যে আয়োজক পক্ষ তারা কিন্তু বলছেন যে আগামীকাল কর্মসূচি হবে। তো সেই বিষয়টি নিয়ে আমরা আসলে আজকে লাইভে কথা বলবো। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যক্ষ সেলিম ভুইয়া, যিনি এই আন্দোলনের ডাক দিয়েছিলেন। এছাড়া আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন আরেক শিক্ষক নেতা রাশেদ মোশাররফ। আপনাদের দুইজনকেই দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমে যেতে চাই অধ্যক্ষ সেলিম ভুইয়া, তিনি আসলে এই মুহূর্তে জার্নি করছেন, খুব শর্ট নোটিশে আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন। এজন্য আমরা অধ্যক্ষ সেলিম ভুইয়ার কাছে কৃতজ্ঞ। অধ্যক্ষ সেলিম ভুইয়া, আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই যে আসলে আগামীকাল আপনাদের কর্মসূচি হবে কিনা, কর্মসূচি হলে সেটি কখন থেকে শুরু হবে এবং শিক্ষকরা আসলে আগামীকাল কর্মসূচি আসবে কিনা, যেহেতু আজকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে একটি গ্রুপ দেখা করেছে, এই বিষয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ শিয়া ভাই। আমরা গত কয়েকদিন আগে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে শিক্ষা অফিস, শিক্ষা ভবন ঘেরাও করতে গিয়েছিলাম। আমাদের যে দাবি, সে দাবিটি ছিল শিক্ষা অধিদপ্তরের যে আপনার নিয়োগ দেওয়া হয়েছিল চলতি দায়িত্বে ডিজি হিসাবে, সেই লোকটি হলো আওয়ামী লীগের লোক, এবং নাইমের যে ডিজি হিসাবে যাকে দেওয়া হয়েছিল সেও আওয়ামী লীগের লোক। এখন এটার প্রতিবাদে এবং তাদের নিয়োগ বাতিলের দাবিতে, প্রত্যাহারের দাবিতে আমরা সেখানে একটি শিক্ষা ভবন ঘেরাও করতে গিয়েছিলাম। এবং শিক্ষা ভবন ঘেরাও করতে যেয়ে আমাদেরকে মোটামুটি ভাবে একটু মানে আশ্বাস দেওয়া হয়েছিল যে একটা ব্যবস্থা হচ্ছে, তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হবে। তারপরে আমরা ওইখান থেকে আবার একটা আলটিমেটাম দিলাম যে আগামী 12 তারিখ আমাদের আরেকটি প্রোগ্রাম হবে শিক্ষা ভবন ঘেরাও, এবং সেখানে শিক্ষকরা যদি এর মধ্যে যদি ঘেরাও না হয় তাহলে শিক্ষকদেরকে আমরা কন্ট্রোল করতে পারবো না। কারণ আওয়ামী লীগের লোক এই ফেসিবাদের দোসরদেরকে এখনো শিক্ষা অধিদপ্তরে রাখা হবে, শিক্ষা মন্ত্রণালয়ে রাখা হবে, এটা মেনে নেওয়া যায় না কোনো অবস্থাতে। তাছাড়া শিক্ষকদের অনেক দাবি, এর মধ্যে একটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ, যেটা সবার দাবি, সেটা হলো চাকরি জাতীয়করণ। সুতরাং সেই দাবিটা তো আমাদের আছেই, এটা কমন দাবি, এটা থাকবেই। তো সেই সাথে এই যে সামনে রোজা আসতেছে, রোজা যে উৎসব ভাতা, ঈদের মধ্যে যে উৎসব ভাতাটা আমরা দাবি করে আসছি, এটাও আমাদের মানে আন্দোলনের একটা অংশ। সুতরাং এই যে আজকে যদি রাতেও যদি প্রত্যাহার করে নেয় আপনার সে অধিদপ্তরের ডিজিকে, কিন্তু অন্যান্য দাবিগুলি কিন্তু আমাদের থেকেই যাচ্ছে। আমাদের উৎসব ভাতা, আমাদের চাকরি জাতীয়করণ, এবং আমাদের ট্রান্সফার, মানে একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে বদলি, এবং অবসর সুবিধা বোর্ড এখনো চালু করা হয়নি, অবসর সুবিধা বোর্ডের কমিটি হচ্ছে না, অবসর সুবিধা বোর্ড থেকে টাকা পাচ্ছে না, কল্যাণ ট্রাস্ট থেকে টাকা পাচ্ছে না, এই বিষয়গুলি তো আছেই। সুতরাং গভর্নমেন্ট যদি একটা দাবি মেনেও নেয়, আমাদের অন্যান্য দাবিগুলি তো আছে। সুতরাং সেখান থেকে আন্দোলন প্রত্যাহার করার বা স্থগিত করার কোনো সুযোগ নাই। আন্দোলন, আমাদের কর্মসূচি থাকবে। সুতরাং একটা দাবি যদি কালকে সকালেও একটা মেনে নেয়, এটার অর্থ এই না যে আমাদের কর্মসূচি প্রত্যাহার করতে হবে, কারণ আরো কর্মসূচি আছে, সেই দাবিগুলি নিয়ে আমরা কথা বলবো। গত পরশুদিন আমার সাথে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের একটা সভা হয়েছে। সেই সভায় মানে আমি আর উনি 1 to 1, তো সেখানে অবসর সুবিধার বিষয়ে কথা হয়েছে। আপনার এই যে তাদেরকে যে প্রত্যাহার করে নেওয়া হবে সেই বিষয়েও কথা হয়েছে। নতুন ডিজি দেওয়া হবে, সেই বিষয়টিও আশ্বাস দেওয়া হয়েছে। এবং আমাদের অবসর সুবিধা বোর্ডটা কিভাবে দ্রুত করা যায় সেই বিষয়ে কথা হয়েছে। এখন এগুলি কথা হওয়ার পরেও আমার কথা হলো যে দাবিটা তো এখনই পূরণ হয়নি, আশ্বাস হয়েছে। ওনার সাথে আমি কিছু আশ্বাস পেয়েছি, এবং আমাদের যে বদলিটা এক জায়গা থেকে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বদলি, আমরা ডক্টর ওসমান ফারুকের সময় থেকে সেটা দাবিটা করে আসছি। সেটা আমি এইভাবে ওসমান ফারুক সাহেবকে কনভিন্স করার চেষ্টা করেছিলাম যে এই যে রাজনৈতিক দলের লোকেরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের, শিক্ষকদেরকে বিভিন্নভাবে হয়রানি করে, নির্যাতন করে, রাজনৈতিক লেজুরি ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান যাতে না হয়, সেই জন্য এটা একটাই রাস্তা, সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে বদলি করা। যতক্ষণ পর্যন্ত আপনার চাকরি জাতীয়করণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে যদি বদলি করা হয়, তাহলে আমরা সাহসিকতার সহিত কাজ করতে পারবো। আমরা সরকারের যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী কাজ করতে পারবো। কিন্তু এখন তো পারি না। এখন যেই দল ক্ষমতা আসে, সেই দলের লোকেরা গিয়া শিক্ষকদের উপর চড়া হয়ে এখনো দেখা যায় যে
অনেক জায়গায় প্রধান শিক্ষকদেরকে মারা হয়েছে, অধ্যক্ষদের মারা হয়েছে, তাদের কথা মতো কমিটি দেওয়া না হলে। সুতরাং এগুলি থেকে প্রতিকারের মাধ্যম হলো একটা শিক্ষক সে নীতিগতভাবে যখন তার সিদ্ধান্তে অটল থাকে, তখন কিন্তু তার উপর যদি চড়া হয়, সে প্রয়োজন বোধে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে চলে যাবে। সুতরাং তার চাকরিটা তো খেতে পারবে না। কিন্তু এখন যদি এই কমিটির কথা না শোনে বা লোকাল মাসল ম্যানদের কথা যদি না শোনে, তখন তারা শিক্ষকদেরকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে। সেই শারীরিক নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই সরকারকে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে, যেটা তো পয়সা লাগে না, এটা কোনো আর্থিক বিষয় নাই এখানে, এটা আপনি দিতে পারছেন না, এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু তাদেরকে দিয়ে দিবেন। সুতরাং ওই আমি আরেকটা উদাহরণ দিয়েছিলাম যে বিকারুন্নেসা কলেজের যে প্রিন্সিপাল, তাকে যদি আপনার রাঙ্গামাটি সাপসরি স্কুলে নিয়ে বদলি করে, সে কিন্তু ওইখানে গিয়া এখানে যেমন আপনার 5,000 ছাত্রের মধ্যে 4,000 জিপিএ 5 পায়, ওইখানে কিন্তু এটা হবে না। ওইখানে গেলে দেখা যাবে তার এখনো ফেল আছে, হ্যাঁ, তাকেও ম্যানেজিং কমিটির ধমক শুনতে হচ্ছে, সব অন্য একটা জগতে সে ওখানে চলে যাবে। সুতরাং সাবসরের স্কুলের হেডমাস্টারকে যদি আপনি বিকারুন্নেসা স্কুলের স্কুল শাখা হেডমাস্টার বানান, সে কিন্তু ওই এখানে যেমন এখন 4,000 ছাত্রই জিপিএ 5 পায়, ওই সাবসরের হেডমাস্টার মাইনুদ্দিনরা যদি এখানে দেন, সেও কিন্তু 4,000 ছাত্রই কিন্তু এখান থেকে আপনার জিপিএ 5 পায়, বেশি পাইতে পারে আরো। কারণ তারা তো মানে প্রকৃতির সাথে যুদ্ধ করে ঘাত প্রতিঘাত পেরিয়ে তারা এখানে আসছে। সুতরাং তারা চাবে রেজাল্টটা আরো ভালো হোক। সুতরাং এই বিষয়গুলি আমরা চেষ্টা করেছি বোঝানোর জন্য। আরেকটা হলো শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রোগ্রাম হয়েছে যে যারা কমিটিতে থাকবে, সেই কমিটির লোকগুলা আপনি যে কোনো পর্যায়ে সামাজিক মানে যারা নেতৃত্ব দেয় তারা হতে পারবে, রাজনৈতিক দলের নেতা হতে পারবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সরকারের আমলারা এরা নিজেদের লোক শুধু দিচ্ছে, আমলারা আমলাদেরকে সাপোর্ট করতেছে, কিন্তু এখানে যে অন্য লোকদের দেওয়ার যে একটা প্রভিশন করে দিচ্ছে মন্ত্রণালয়, সেটাকে তারা অন্যভাবে নিচ্ছে। কারণ সেখানে তারা বলছে আমাদের সাথে, এখানে কিন্তু ইয়াটা বলা হচ্ছে তাদের সুপারিশের পরিপ্রেক্ষিতে তাদের সাথে আলোচনা করবে, তাদের পরামর্শ করবে, নট সুপারিশ, তাদের পরামর্শ করবে। এখন পরামর্শ না দিয়া তারা নিজেরা সব সাজায়। ওইখানে আপনার ওই যে লোকাল হেডমাস্টার যদি কোনো নাম দেয়, এটাকে আমলে নিচ্ছে না, এটা ডিউ মানে ইয়ার যেটা ইউনোর ভাবে সাজায়, ডিসির ভাবে সাজায়, এবং এখানে কোন রাজনৈতিক দলের নেতাদেরকে তারা প্রাধান্য দিচ্ছে, এবং এই জন্য প্রাধান্য দিচ্ছে। সেলিম ভুঁইয়া ভাই, আমি এখন আপনার কাছে একটি বিষয় অনেকে আসলে জানতে চাচ্ছে যে আগামীকালকে আপনাদের যে কর্মসূচিটি ছিল, সেই কর্মসূচিতে একটি পক্ষ অবশ্যই ওইটাই তো আমি আপনাকে বললাম হবে না। তো আসলে শিক্ষকরা তো আসলে আমি আপনাকে বললাম যে গ্রুপে বিভক্ত হয়ে গেছে। আসলে এই বিভক্তটা কোনো গ্রুপ নাই তো ভাই, গ্রুপ তো নাই। এটা ধরেন গ্রুপ তো শিক্ষক কর্মচারী ঐক্য জোট। আপনি আমাদের গত তারেক রহমান সাহেব যে প্রধান অতিথি ছিল, এটা দেখছেন, এটা তো গ্রুপের কিছু নাই। মুসলিমে হাতে গোনা দু একটা লোক যদি ফেসবুকে কয় আমি একটা সংগঠন করি, এটি তো আমরা গ্রুপে আমল নেয় না, শিক্ষকরা আমল নেয় না। এগুলি হলো নিজেকে জাহির করতে চায় যে আমি শিক্ষক নেতা। এদের কোনো আপনার ইয়া নাই, কোনো তাদের গ্রহণযোগ্যতা নাই, মানে শিক্ষা ক্ষেত্রে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই, শিক্ষক সমাজে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই। ওই একটা ছেলে ডাকছে, সে আমার সংগঠনের একটা জেলা পর্যায়ের নেতা ছিল, এখন সে ডেকে আমাকে সকালে আমার বাসায় গেছে। আমি বললাম তুমি আওয়ামী লীগ করেছো এতদিন, শেখ হাসিনার ছবি পকেটে নিয়ে তুমি কাজ করেছো, শেখ মুজিবের ছবিটা নিয়ে তুমি এতদিন মানে হাসিনার কাছে যে আমার মা আপনি দেন কিছু, তো তুমি আমার সংগঠনেরই ছিলা, অনেক করছো যে আওয়ামী লীগে গেলে তুমি অনেক সুবিধা পাবা, তোমার তো জিগায় নাই, তোমার একদিনের জন্য ডাকে নাই কেউ, তুমি এই বাটপাড়ি টাটপাড়ি ছেড়ে দাও, সোজা রাস্তায় আসো, শিক্ষকরা যেদিকে ওই স্রোতে কাজ করবে। তাই আমি বলছি তোমার কেন আমি পারমিশন দিব, যে আপনি একটু সুযোগ দিলে আমি কালকে, তো তোমার পারমিশন দিব কেন, তুমি কে? আওয়ামী লীগের দোসরদের তো এখন শিক্ষকরা কোনোভাবেই তুমি একটা শিক্ষক পাওয়া না সেখানে। আর যদি শুনে যে আওয়ামী লীগের শিক্ষক আসছে এখানে, তো তোমাকে যদি চ্যাং ধলা করে সে অন্য শিক্ষকরা, দায়িত্ব তোমার, হ্যাঁ, সেই দায়িত্ব কিন্তু আমি নিব। সেলিম ভুঁইয়া ভাই, এটা আমার কর্মসূচি, যদি কেউ বলে আমরা করবো না, এটা কি বা কারা বলতেই পারে সেটা। আর শিক্ষকদের, আপনি যেমন শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, আজকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে কিন্তু শিক্ষকদের একটি প্রতিনিধি দল দেখা করেছে এবং শিক্ষা উপদেষ্টাকে তাদেরকে আশ্বাসও দিয়েছেন। তো আসলে এই আশ্বাসের বাণী দীর্ঘদিন ধরে আপনারা শুনছেন, আসলে আন্দোলন ছাড়া জাতীয়করণ আসলে আদায় করার কোনো বিকল্প আছে? আমরা তো আন্দোলন করেই তো আমাদের, আন্দোলনের মাধ্যমে আমাদের জন্ম। হ্যাঁ, এই শিক্ষক সংগঠনটা আন্দোলনের মাধ্যমে জন্ম আমাদের। এটা বিগত দিনে আমরাই দিয়েছি, শিক্ষকদের অবসর সুবিধা দিয়েছি, শিক্ষকদের
আপনার এই উৎসব ভাতা দিয়েছি, শিক্ষকদের টাইম স্কেল দিয়েছি, শিক্ষকদের আপনার চিকিৎসা ভাতা দিয়েছি, আমরাই দিয়েছি। এবং 50% প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়েছে, পরবর্তী 20% বেগম খালেদা জিয়া দিয়েছে। সুতরাং 100%-এর ভিতরে আপনার 70% বিএনপির দেওয়া, সুতরাং আমরাই দিয়েছি। সুতরাং আমরা এখানে কে, এটা অন্তর্বর্তীকালীন সরকার, এখানে একজন যেতেই পারে উপদেষ্টার কাছে দেখা করতে পারে, ইয়ার কাছে দেখা করতে, এগুলি বিবেচ্য বিষয় না। আমাদের পিছনে শিক্ষক আছে, আমরা কর্মসূচি দিয়েছি, কর্মসূচি আমাদের চলমান থাকবে, কোনো কর্মসূচির ব্যাপারে কোনো হেরফের নাই। এখন আমার সাথে দেখা করেছে, আমার সাথে কথা বলেছে শিক্ষা উপদেষ্টা 1-to-1, হ্যাঁ 1-to-1। আমি কোনো লোক নিয়ে যাওয়া প্রয়োজন মনে করি নাই, যে উনি আসলে কি বলতে চায় সেটা। যেহেতু আমি এখানে আন্দোলনের কর্মসূচিতে আমি আছি, সুতরাং আমার লোকদেরকে নিয়ে আমি ওখানে যাব, বলবো যে হ্যাঁ আপনার সাথে কথা হয়েছে, আমি একটা চা খাইতে পেরেছি, আমি খুব খুশি আনন্দিত। এই ধরনের রাজনীতি আমরা করি না, এই ধরনের সংগঠন আমরা করি না। ক্লিয়ার বিষয়টা? আমাদের মাঝে কর্মসূচি যেটা, এটা থাকবে। জি, অধ্যক্ষ সেলিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু যেতে চাই রাশেদ মোশাররফের কাছে। রাশেদ মোশাররফ একজন তরুণ শিক্ষক, সেই সাথে শিক্ষক, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষক নিয়ে কাজ করছেন। রাশেদ মোশাররফ, আগামীকালকে কর্মসূচিতে আপনি আসবেন কিনা এবং আপনাদের সংগঠনের পক্ষ থেকে কর্মসূচিতে শিক্ষকরা যাবে কিনা? রাশেদ মোশাররফ, আপনার কাছে জানতে চাই, এবং জাতীয়করণ কেন প্রয়োজন সেই বিষয়ে একটু আলোকপাত করবেন। ধন্যবাদ। বিষয়টা হলো আসলেই আমরা এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 31 প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছে, প্রায় 6 লক্ষ। তো এই 6 লক্ষের ভিতরে আমরা আমাদের লাইফে আমরা যতটুকু দেখেছি, প্রায় এখানে প্রায় 62টার মতো শিক্ষক সংগঠন আছে। তো এই 62টা শিক্ষক সংগঠন বিভিন্ন সময় তাদের দাবি দেওয়ার সাথে একমত হতে পারে নাই। তো তারপরে একটি জাতীয়করণ মঞ্চ গঠন করা হলো বিভিন্ন সংগঠন নিয়ে। তো আমাদেরও একটি কারিগরি সংগঠন ছিল, যে বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক সংগঠন, যেটির প্রতিষ্ঠাতা আবুল বাশার স্যার। তো তারাও জাতীয়করণ মঞ্চের সাথে ঐকমত পোষণ করেছিল যে 12 তারিখে একটি অনুষ্ঠান, মানে দাবি দেওয়ার বিষয়ে বা জাতীয়করণের বিষয়ে আমাদের জাতীয় প্রেস ক্লাবে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই জাতীয়করণ দাবি এবং অন্যান্য সুযোগ সুবিধাময় যে দাবিগুলো, সেগুলো যে পর্যন্ত সরকার না মানবে বা উপদেষ্টা মহোদয় না মানবে, সে পর্যন্ত আমাদের দাবি চলবে। তো সেই হিসেবে আমি আজ বিকাল পর্যন্ত আমি আমার টিকিট কেটে রাখছি, যে আমি কিশোরগঞ্জ থেকে চলে যাব ইনশাল্লাহ। পরবর্তীতে 5টার সময় অনেক শিক্ষক আমাদেরকে ফোন করলো যে এক পক্ষ বলছে হয়তো প্রেস ক্লাবে আগামীকাল অনুষ্ঠান হবে, আরেক পক্ষ বলছে হবে না। তো আমরা স্যার এখন কি করব? বিষয়টা হলো, দেখেন আমরা 2015 সাল থেকে যারা এনটিআরসির তরুণ মেধাবী এবং শিক্ষকরা আছি, আমরা সবাই একজোট। এখন আমরা চাচ্ছি যে যেভাবে হোক, যে কোনো দল হোক, যে কোনো মত হোক বা যে কোনো পথ হোক, আমাদের মূল দাবিটা হলো জাতীয়করণ। এখন জাতীয়করণ ছাড়া আসলে ভাই আমরা চলতে পারছি না। দেখেন বাংলাদেশে এমন একটি অবস্থান দাঁড়াইছে যে দ্রব্যমূল্যের এতটা ঊর্ধ্বগতির কারণে এমপিওভুক্ত যে শিক্ষকগুলো, আমরা 11তম গ্রেডে মাত্র $119, যা বাংলা টাকায় 13,500 টাকা বেতন পাই, যা বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, ছেলে এবং মেয়ের খরচ সহ সবার খরচ আসলে এখানে হয় না। অর্থাৎ আমাদের 10 দিনের খরচও 13,500 টাকায় হচ্ছে না। মানে কতটুক একটা যাযাবর জীবনযাপন আমরা করছি মাধ্যমিক যে শিক্ষকগুলো, সেটি আমরা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানি। তো আমরা চাচ্ছি যে সকল প্রকার দলাদলি ভেদ করে আমরা এই সময়ের মধ্যেই আমাদের জাতীয়করণ দাবিটা যেভাবে হোক আদায় করে নিতে হবে। এখন 12 তারিখের বিষয়টি বললেন, যেহেতু আমি একটি দল করি এবং একটি দলের মতের মধ্যেই আছি এবং জাতীয়করণ মঞ্চের সাথেও আমি একমত পোষণ করেছি। তো জাতীয়করণ মঞ্চ থেকে যে পর্যন্ত ঘোষণা না দিবে সে পর্যন্ত আসলে আমি আপনাদের কিছু বলতে পারতাছি না। কারণ আমরা যে জাতীয়করণ মঞ্চ হয়েছে, সেখানে কারিগরি সংগঠন বা আমাদের যে নতুন প্রজন্মের শান্ত ভাইয়ের যে একটি সংগঠন বা শিক্ষক ফোরাম। ভাই, জাতীয়করণ মঞ্চের নেতৃত্ব কারা দিচ্ছেন এখানে? আপনাদের আসলে শিক্ষকদের সবার দাবি তো একটা, জাতীয়করণ। জাতীয়করণ মঞ্চ আবার কি আপনাদের তো নিজেদের সংগঠন আছে, জাতীয়করণ মঞ্চে আসলে কারা চালায়? এটা কাদের? এটা আমাদের সকল সংগঠন মিলে প্রায় 41টি সংগঠন আমরা এক হয়ে চালাচ্ছি। যেমন এমপিওভুক্ত কারিগরি শিক্ষক সংগঠনে জসিমউদ্দিন স্যার আছে, আমাদের মাধ্যমিক শিক্ষক সংগঠনে আবুল বাশার স্যার আছে, তারপরে আমাদের শিক্ষকদের নতুন তরুণ শিক্ষকদের যে সংগঠন বাংলাদেশ শিক্ষক ফোরাম, যার রাজু এবং শান্ত তারা আছে। একেবারে 41টা সংগঠন আমাদের সাথে একমত পোষণ করে এই দাবিটার পক্ষে ইনশাল্লাহ তারা কাজ করে যাচ্ছে।
এটি সবার মিলে একটি জাতীয়করণ মঞ্চ দেওয়া হয়েছে, যাতে সবাই ঐক্যমতে বসতে পারে, মানে ঐক্যমতে বসলে অতি দ্রুত যেন আমরা জাতীয়করণটা পাই। জি রাশিদ মোশাররফ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার কাছে আরেকবার যেতে চাই। অধ্যক্ষ সেলিম ভুঁইয়া একজন তরুণ শিক্ষকের কথা শুনছিলেন। আসলে এই যে আপনাদের জাতীয়করণ মঞ্চ তৈরি হয়েছে, সেই মঞ্চে কি আপনি নেই, বা আপনার আপনি কি এই সংগঠনে নেই, সংগঠনের সাথে নেই? ওনাদেরকে আমি চিনি না। আচ্ছা, জি অধ্যক্ষ সেলিম, শুনি না, যার নাম বলছে ওকে আমি চিনি না। আচ্ছা আচ্ছা, মানে আপনি কি জাতীয়করণ মঞ্চের সাথে কোনোভাবে সম্পৃক্ত আছেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া? আরে ভাই, এর নামই শুনলাম আমি। এটা বাস্তবে আমি বুঝতে পেরেছি, 41 জন নিয়ে কালকে আমরা 41 জন দেখতে চাই। 41টা সংগঠন, তো 41 জন হইলে হবে। 41 জন দেখেন, তারপরে আপনি আসেন না, আপনি আইসা 41 জন দেখেন তাদের কোন সংগঠন 41টা সংগঠনের নাম বলতে বলে। জি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, আমি ধৈর্য ধরে আমি আর আপনি শুনি 41টা সংগঠন। জি অধ্যক্ষ সেলিম ভাই, আমরা হয়তো শুনবো আপনাদের সংগঠনের পক্ষ থেকে, বা মূল যে দাবিটি আপনারা করেছেন, দীর্ঘদিন ধরে করে আসেন, আপনাদের কর্মসূচি চলবে, সেটা আমরা বুঝতে পেরেছি যে কর্মসূচি আপনাদের চলমান থাকবে। জি সেলিম ভাই, জি সেলিম ভাই বলেন। আপনি কি শেষ, সময় শেষ? জি সেলিম ভাই, আমরা শেষ করে দিচ্ছি লাইভটি। তার আগে রাশিদ মোশাররফ ভাই, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, জাতীয়করণ তাহলে আপনাদের ঘোষণাটা কখন আসতে পারে? যেহেতু আগামীকাল সকাল থেকে আপনাদের কর্মসূচি আসার কথা ছিল, বাট এখন পর্যন্ত আপনারা কোনো ঘোষণা, স্থগিতের ঘোষণা দেননি। অনেক শিক্ষক হয়তো ঢাকাতে চলে এসেছেন, আমি যতটুকু জানি অনেক শিক্ষক ঢাকাতে কিন্তু কর্মসূচি চলে এসেছেন। তারা আপনারা কখন ঘোষণা দেবেন যে আপনারা কর্মসূচি স্থগিত করেছেন বা চলমান রাখছেন? না, এই বিষয়টা তো আসলে আমরা আসলে ওই রকম বড় মানের কোনো নেতাও নয়। আমরা আমাদের যে উপরের স্তরে যারা আছে তাদের তারা যা বলে ওই সিদ্ধান্তটাই আমরা শুনে আমরা যতটুকু সম্ভব আমাদের কাজ করার চেষ্টা করি। আসলে আমাদের এই ধরনের মানে নেতা হওয়া কিংবা এই মাধ্যমিক শিক্ষার উপরে কোনো প্রকার কর্তৃত্ব করা, এগুলো আমাদের কোনো ইচ্ছা নেই। আমরা আমাদের স্টুডেন্টদের পড়াশোনা করাইতেছি, এর পাশাপাশি আমরা কিভাবে শিক্ষাটারে জাতীয়করণ করা যায়, এখন যে কোনো পক্ষ যদি জাতীয়করণ আন্দোলনে ডাকে আমরা যেতে প্রস্তুত আছি। এক্ষেত্রে আমাদের কোনো প্রকার সমস্যা নাই, কারণ আমরা সকল দলের এবং সকল মতের মধ্যে আছি যে যেভাবে হোক যেন জাতীয়করণটা হয়। জি রাশিদ মোশাররফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জি জি হ্যাঁ অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জি জি আপনি বলুন। শোনেন, ওই যে আপনার যেটা বলা হয়েছে, আপনার ওই যে কি এক লোকের নাম বলছে যে কারিগরি শিক্ষক সংগঠন আছে 3টা। এই 3টা শিক্ষক সংগঠনই আমার এখানে আসছে। তারা দরখাস্ত দিয়েছে যে আমরা এক হতে চাই, এবং এক হওয়ার পরে তাদেরকে কারিগরি শিক্ষা বোর্ডের যে মিলনায়তন, ওই মিলনায়তনে আমাকে প্রধান অতিথি করে তারা দাওয়াত দেওয়ার পরে ওইখানে প্রথম 2টা সংগঠন এক হয়েছে। পরে আইসা আরেকটা সংগঠন বলছে যে আমরা আছি। পরে আবার আরেকটা সংগঠন আইসা বলছে আমরাও আছি। পরে হয়েছে 4টা। তাহলে এত সংগঠন, কারিগরি শিক্ষক কতগুলো? আপনারা এতগুলি সংগঠন হয়েছেন কেন? তারপরে ওই 4টা সংগঠনকে একত্র করে আমি আবার একটা কমিটি তাদের করে দিছি। এখন আবার ওনার মুখ থেকে শুনছি আরেকটা, এটার নাম আমি শুনি নাই, কিন্তু 4টা সংগঠনই আমার এখানে এসে আমার মাধ্যমে, আমার নেতৃত্বে তারা একটা ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ হওয়ার পরে তাদের আমি এক করে দিছি যে কারিগরি শিক্ষক আপনাদের তো এমনি আন্ডারস্টিমেট করে, আপনারা যদি এরকম 5টা 6টা সংগঠন থাকেন তা আপনাদের কি দাম আছে? তো পরে তারা ঐক্যবদ্ধ হয়েছে 4টা। এরপরে ওইখানে ওই ঐক্যবদ্ধ সংগঠনের ভিতরে উনি যে সংগঠনের নাম বলছে, যে নেতার নাম বলছে, আমি তার নাম শুনি নাই এবং তাকে চিনি না আর কি। এই ধন্যবাদ সেলিম ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও কোনো সময় এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো আমাদের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আশা করছি পরবর্তী যে অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে আপনাদেরকে পাশে পাবো। আপনাদের দুজনকে আন্তরিকভাবে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনারা শুনছিলেন এতক্ষণ আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, জাতীয়করণ আন্দোলন আসলে আগামীকাল হবে কিনা। তো আপনারা নিশ্চয়ই শুনলেন যে 2টি সংগঠনের 2জন নেতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। অধ্যক্ষ সেলিম ভুঁইয়া ছিলেন, রাশিদ মোশাররফ ছিলেন। তারা দুজনই আসলে কথা বলেছেন জাতীয়করণ নিয়ে। আসলে শিক্ষকের জাতীয়করণটি খুবই প্রয়োজন। একজন গণমাধ্যম কর্মী হিসেবে যেহেতু আমি শিক্ষা নিয়ে কাজ করি, শিক্ষকদের যে প্রাণের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষকরা এই দাবি করছেন, তাদের এই কেন দাবি করছেন সেটি নিয়ে আমরা প্রতিবেদন প্রকাশ করেছি। তারা হচ্ছে যে উৎসব ভাতা কিংবা তাদের যে হচ্ছে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, এটি আসলে খুবই নগণ্য, খুবই কম। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আসলে এই বিষয়গুলো বৃদ্ধি করা, বা সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা বা অন্যান্য স্কুল কলেজের শিক্ষকরা যেভাবে বেতন ভাতা পান, সেটি তারা আসলে চাচ্ছেন। এবং এই জাতীয়করণ করতে কিন্তু আসলে কোনো অর্থের প্রয়োজন হবে না। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব
আয় আছে এবং সরকারের পক্ষ থেকে যে টাকাটি দেওয়া হয়, এই দুটি আসলে সংমিশ্রণ করলেই জাতীয়করণ আসলে সম্ভব, এবং এই সরকারের আলাদা কোনো অর্থ ব্যয় করতে হবে না। তো দর্শক, আসলে যারা এতক্ষণ কষ্ট করে আমাদের লাইভটি শুনছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটি এখানে শেষ করছি। শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।